বেসরকারি এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া 15% বৃদ্ধির সিদ্ধান্ত। 2 ধাপে দেয়া হবে বর্ধিত অংশ। কালই ক্লাসে ফিরবেন শিক্ষকরা। শিক্ষকদের ফিরে না যাবার কোনো কারণ নাই, কিন্তু যেহেতু তাদের প্রতিনিধিরা এখানে আছেন, এটা কথাটা বোধহয় তাদের কাছ থেকে শোনাটাই ভালো। আমাদের কমিটি ফর্মের যে নীতিমালা দেওয়া হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। আমি মনে করি এটা যদি বাস্তবায়ন শুরু হয়, পরবর্তী গভর্নমেন্ট এসে এটা পরিবর্তন করতে পারবে না। সন্ধ্যায় মির্জা ফখরুলের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধি দল। প্রাথমিকভাবে চূড়ান্ত সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগে নামার নির্দেশনা দলটির। আমাকে সরাসরি তিনি ফোন দিয়েছে, তারপর জানলাম বাকি আরো 3 জন তাদেরকে ফোন দিয়েছে। জনগণকে সঙ্গে রাখুন, এই বিবেচনা বোধকে সামনে রেখে আমাদের মাঠে কাজ করতে নির্দেশ প্রদান করেছেন। আমাকে যেমন বলেছে গাংনীতে আপনি গাংনীর ধানের শীষকে রেডি করে দেবেন, আমাদের হাতে তুলে দিতে হবে। নির্বাচনে এআইয়ের অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন, জানালেন সিইসি। গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ। এরিয়াস লাইক যে অফশোর আইল্যান্ডস, ওখানে আমরা কিভাবে রিচ করব? হু উইল বি দ্য পিপল সিটিং দেয়ার টু কমিউনিকেট উইথ আস রিগার্ডিং দিস মিসইনফরমেশন? কার্গো কমপ্লেক্সে আগুনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বিমানের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে না, জানালো সিভিল এভিয়েশন। ঔষধ খাতে পরোক্ষ ক্ষতি 4000 কোটি টাকা। কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পর আমরা সমিতির সদস্যদের কাছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেয়েছিলাম। 45টি কোম্পানির আমরা পূর্ণাঙ্গ আপডেট আমাদের কাছে আজকে সকাল পর্যন্ত পেয়েছি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে হরিলুট, প্রায় দ্বিগুণ দামে কেনা হয়েছে এসি, কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম। ঠিকাদারের প্রতিষ্ঠানের নাম ঠিকানাও ভুয়া। সৌদির এন্টারপ্রাইজ নামে এরকম নেই। এত টাকা দিয়ে কোনো সময় আমরা পিসি বিক্রি করিনি। এটা হচ্ছে এক ধরনের দুর্নীতির একটা চূড়ান্ত উদাহরণ হচ্ছে এই বোর্ডের কর্মকর্তারা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া মূল বেতনের 15% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই অর্থ 2 ধাপে পাবেন তারা। চলতি অর্থ বছরে শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 7.5% বাড়ি ভাড়া পাবেন। অবশিষ্ট ভাতা আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে। দুপুরে এই নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের দাবি যৌক্তিক ছিল, কিন্তু সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে প্রথমে এই সিদ্ধান্ত নেওয়া যায়নি। তিনি আশা করেন শিক্ষকরা এখন ক্লাসে ফিরে যাবে এবং এতে শিক্ষার মান বাড়বে। এর আগে গত কয়েকদিন যাবৎ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন এবং শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করেছেন তারা। বুধবার থেকে আন্দোলনরত শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন, জানান এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি। খুবই বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ যেই পরিমাণ দাবি ছিল, তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটা পরবর্তীকালে তারা যেটা দিলেন 5%, এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটের সঙ্গে অন্যদের নিয়ে এখানে একটা বড় একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব এটা যাতে কন্টিনিউ করে। সরকারের নতুন সিদ্ধান্তের ব্যাপারে শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের প্রতিক্রিয়া জানব সহকর্মী হাসিবুল করিম বিজয়ের কাছ থেকে। বিজয়, শিক্ষকরা 15% ভাতা বৃদ্ধির ব্যাপারে কি বলছেন? তারা কতটুকু সন্তুষ্ট এই সিদ্ধান্তে জানাবেন। সোহার, কিছুক্ষণ আগেই শিক্ষকদের যে প্রতিনিধি দেলোয়ার হোসেন আজিজি যিনি আছেন, তিনি কিন্তু এখানে এসেছেন মিটিং শেষ করে, এবং শিক্ষকদের যে মূল বেতনের সাথে বাড়ি ভাড়ার যে ভাতা তাদের 20% যে তারা দাবি করছিলেন, সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে সেটি 15% করা হবে, এবং চিকিৎসা ভাতার বিষয়টি তারা আসলে স্যাক্রিফাইস করে এসেছেন এমনটি বলছেন, এবং সর্বনিম্ন কর্মচারীরাও হচ্ছে 2000 টাকা বাড়ি ভাড়া পাবে। তো এটা তারা এখন মেনে নিয়েছে। মেনে নিয়ে
তারা তাদের আন্দোলন প্রত্যাহার করেছে এবং আজকেই এই 10ম দিনেই তাদের এই শিক্ষকদের আন্দোলন আসলে সমাপ্তি ঘোষণা করেছে আজিজি। তিনি আসলে শিক্ষকদের সবার সাথেই কথা বলে তাদের সবার সম্মতিক্রমেই আসলে বিষয়টিকে সবাই আসলে মেনে নিয়েছে এবং তারা কিন্তু বেশ মোটামুটি উচ্ছ্বসিত এবং তারা এটিকে তাদের আন্দোলনের বিজয় বলে জানাচ্ছেন। এবং আমার কিছু শিক্ষকদের সাথে কথা হয়েছে, তারাও বলছেন যে যেহেতু 15% করা হয়েছে সেহেতু আমরা সেটি এখন মেনে নিলাম এবং তারা আসলে মূলত জিনিসটি এই 15% যে বাড়ানো হয়েছে তারা জিনিসটি মেনে নিয়েছে। এবং এখানে আজিজির সাথে এনসিপির কিছু নেতৃবৃন্দও এসেছে, আপনি দেখতেই পাচ্ছেন হয়তো হাসনাত আব্দুল্লাহ এনসিপির নেতা এবং ডক্টর তাসনিম যারা তিনিও এসেছেন, তিনি এখন বক্তব্য রাখছেন। পাশাপাশি শিক্ষকরাও আজিজিও এতক্ষণ শিক্ষক আজিজিও বক্তব্য দিয়েছেন, তিনিও যেমনটি জানিয়েছেন যে তারা বেশ এখন সন্তুষ্ট এবং তারা আসলে ক্লাসে ফিরে যাবেন। আগামীকাল থেকেই তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবেন এবং এই কয়দিন আন্দোলনে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের জন্য শুক্র শনি বন্ধের মধ্যে একদিন শনিবার, অর্থাৎ শনিবার তারা ক্লাস নেবেন এবং এই শনিবার ক্লাস নেওয়ার মাধ্যমে যে কয়দিন আসলে তাদের শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে বা শিক্ষার্থীদের পড়াশোনার বিঘ্ন ঘটেছে সেই জিনিসটি তারা আসলে রিকভার করবেন এমনটাই আমাদেরকে বলেছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলতে চাই যে সবশেষ পরিস্থিতি যদি বলি যে শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু ঢাকার বাইরে থেকে আসা হাজার হাজার শিক্ষক কিন্তু আসলে এখানে জড়ো হয়েছেন। তারা টানা 10 দিন ধরে কিন্তু এই আন্দোলন করছে এবং এই আন্দোলনের ফলাফল হিসেবে তারা মূল বেতনের সাথে যে বাড়ি ভাড়ার যে রয়েছে সেই বাড়ি ভাড়া ভাতা তারা 15% করেই আসলে এখান থেকে আসলে ফিরে যাচ্ছেন তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। সোহার, বিজয়, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সন্ধ্যা 6টায় যমুনায় সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকটির নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা যায় জুলাই সনদ ইস্যুতে দলটির অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা হবে। এছাড়া দলটির পক্ষ থেকে পরামর্শ ও সুপারিশ জানানো হতে পারে এই সাক্ষাতে। এর আগে গত শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সনদের স্বাক্ষরের পর এটি হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির দলীয় সাক্ষাৎ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী আরিফিন শাকিলের কাছ থেকে, বাংলা মোটর সেন্টার থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আরিফিন, প্রধান উপদেষ্টার সাথে আজকের বৈঠকে কি কি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বিএনপির সাথে, সেটা আমাদেরকে বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত আসলে বিএনপির পক্ষ থেকে এসব বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি। বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা আজকের এই বৈঠকের কর্মপন্থা নিয়ে তারা কথা বলতে রাজি হয়নি। যদ্দূর আমরা জানতে পেরেছি, মূলত জুলাই সনদ নিয়ে গতকালকে বিশেষজ্ঞদের সঙ্গে একটি বৈঠক হয়েছে, কিভাবে বাস্তবায়ন হবে, বিশেষ করে গণভোটে আসলে কোন কোন বিধানগুলো রাখা হবে। আপনি জানেন যে জুলাই সনদে বেশ কিছু বিষয়, প্রায় 9টি বিষয় নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। এর বাইরে অন্যান্য রাজনৈতিক দল 84টি যে সুপারিশ, তার মধ্যে অনেক রাজনৈতিক দলে নানান বিষয় তাদের নোট অফ ডিসেন্ট রয়েছে। সব মিলে 10 থেকে 15টি বিষয় শুধুমাত্র ঐক্যমত হয়েছে। এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মতবিরোধ তৈরি হয়েছে। এই যেই অধ্যাদেশ জারি হবে অর্থাৎ গণভোটের জন্য, সেখানে এই নোট অফ ডিসেন্ট সহ কি গণভোট হবে নাকি শুধুমাত্র ঐক্যমত হওয়া বিষয় নিয়ে গণভোট হবে, এসব বিষয় নিয়ে আসলে বিএনপির পক্ষ থেকে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছ থেকে তাদের মতামত জানতে চাইবেন প্রধান উপদেষ্টা। এবং যদিও বিএনপির পক্ষ থেকে এর মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে তারা প্রত্যেকটি বিষয় গণভোটে যেই রাখা হচ্ছে, জুলাই সনদের যে উপর যে গণভোট রাখা হচ্ছে সেখানে নোট অফ ডিসেন্ট সহ তারা আসলে চান, যেখানে শুধুমাত্র প্রশ্ন রাখা হবে এই জুলাই সনদের পক্ষে এবং বিপক্ষে হ্যাঁ এবং না, এই বিধান রেখেই মূলত তারা গণভোটটা চান। সেখানে নোট অফ ডিসেন্টের প্রত্যেকটা বিষয় থাকবে। প্রত্যেকটি রাজনৈতিক দল যেসব বিষয় নিয়ে তারা আপত্তি জানিয়েছেন সেই আপত্তির সম্পৃক্ত প্রত্যেকটি প্রতিটি গুরুত্ব রাখা হবে। আপনি জানেন জামায়াতের পক্ষ থেকে বেশ কিছু বিষয় নোট অফ ডিসেন্ট রয়েছে, এনসিপির পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট রয়েছে, বাম ঘরানা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট রয়েছে। ফলে এই নোট অফ ডিসেন্ট থাকার কারণে যারা এই জুলাই সনদের সম্পৃক্ত রয়েছে, বিশেষ করে ঐক্যমত
গণপরিষদ কমিশনের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু গণমাধ্যমের সঙ্গে তারা দফায় দফায় কথা বলেছেন। এতে করে যদি নোট অফ ডিসেন্ট সহ এই গণভোট হয় তাতে করে এই জুলাই সনদের যেই মূল আকাঙ্ক্ষা গণ আকাঙ্ক্ষা পরিবর্তনের সেইটি কিন্তু অনেকাংশেই ম্লান হয়ে যাবে। তার বড় কারণ প্রত্যেকটি বিষয় যদি নোট অফ ডিসেন্ট থাকে সেগুলো কিন্তু সেই রাজনৈতিক দল সেগুলো ক্ষমতায় এসে সেগুলো কিন্তু করবে না। ফলে জুলাই সনদের যে বাস্তবায়নের প্রক্রিয়া সেটি কিন্তু অনেকাংশে ঝুলে যাবে। ফলে বলা হচ্ছে এই 84 বিষয়ের উপরেই গণভোটটা হবে, যেখানে নোট অফ ডিসেন্ট যে শব্দ বা আপত্তি সেটি রাখা হবে না। এই বিষয় নিয়ে মূলত আজকে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলবেন। বিএনপিকে চেষ্টা করা হবে যে নোট অফ ডিসেন্ট সহ তারা যেন মানেন। যদিও বিএনপির পক্ষ থেকে একেবারে স্পষ্ট করে দেওয়া হচ্ছে তারা এসব বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এবং বিএনপির পরপরই জামাতের সঙ্গে এবং এনসিপির সঙ্গেও কিন্তু আজকে বা আগামীকালকের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কিন্তু প্রধান উপদেষ্টার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। যদি এখন পর্যন্ত উভয় পক্ষ থেকে আসলে এই বিষয়ে নিশ্চিত করা হয়নি, তবে আমরা জানতে পেরেছি বিশেষজ্ঞদের যে বৈঠক সেই বৈঠকের ফলাফল নিয়ে মূলত রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হচ্ছে। 3-4 দিনের মধ্যে এসব বিষয় স্পষ্ট করা হবে। আরিফিন, আপনাকে অনেক ধন্যবাদ। প্রাথমিকভাবে চূড়ান্ত প্রার্থীদের গণসংযোগে নামার নির্দেশনা দিচ্ছে বিএনপি। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকটি আসনে ধানের শীষের প্রার্থীকে ফোন করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ধারাবাহিকভাবে সারা দেশে বিরোধপূর্ণ আসনগুলোর মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় ডেকেও বৈঠক করছেন বিএনপির মহাসচিব সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ জানান, তফসিলের আগে সব আসনে একক প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। পুরোদমে নির্বাচনী মেজাজে বিএনপি। দেশের বিভিন্ন আসনে গণসংযোগে ব্যস্ত বিএনপির একাধিক প্রার্থী। এতে নানা জায়গায় তৈরি হয়েছে সংঘাতময় পরিস্থিতি, যার নেতিবাচক প্রভাব পড়ছে ভোটের মাঠে। তাই কয়েক সপ্তাহ ধরে চেয়ারপারসনের গুলশান অফিসে বিভিন্ন জেলার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করছেন দায়িত্বশীল নেতারা। কোনো বৈঠকে ভার্চুয়ালি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। তেমন একটি বৈঠকে ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। জনাব তারেক রহমান বললেন যে আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আমি তো সবাইকে নমিনেশন দেওয়া সম্ভব নয়। সেই বৈঠকের ফলশ্রুতিতে স্থায়ী কমিটির সিদ্ধান্তে এক আসনে একজন প্রার্থীকে টেলিফোন করতে শুরু করেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। বগুড়া 1 কাজী রফিকুল ইসলাম, বগুড়া 3 আব্দুল মহিদ তালুকদার, বগুড়া 4 মোশাররফ হোসেন, বগুড়া 5 জিএম সিরাজ, মেহেরপুর 1 মাসুদ অরুণ, মেহেরপুর 2 আমজাদ হোসেন এমন ফোন পাওয়ার কথা নিশ্চিত করেন। আমাকে সরাসরি তিনি ফোন দিয়েছে, তারপর জানলাম বাকি আরও 3 জন তাদেরকে ফোন দিয়েছে। তিনি কাজ করার জন্য বলেছে। এটা এখন আপনি সবুজ সংকেত বলেন, আর যদি বলেন যে না উনি বলেছে, এটা যে কোনো ব্যাখ্যায় বলতে পারেন। কারণ একটি আসনে বেশ কয়েকজন করে প্রার্থী আছে, সবাইকে তো তিনি ফোন দেননি। আমাকে যেমন বলেছে গাংনীতে আপনি গাংনীর ধানের শীষকে রেডি করে দেবেন, আমাদের হাতে তুলে দিতে হবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, এই বিবেচনা বোধকে সামনে রেখে আমাদের মাঠে কাজ করতে নির্দেশ প্রদান করেছেন। রাজধানীতেও সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামার নির্দেশনা দিতে শুরু করেছে বিএনপি, যার মধ্যে ঢাকা 16 আমিনুল হক, ঢাকা 8 মির্জা আব্বাস, ঢাকা 4 তানভীর আহমেদ রবিন। এছাড়া জোট মিত্র ববি হাজ্জাজকে ঢাকা 13, আন্দালিব রহমান পার্থকে বিবেচনা করা হচ্ছে ঢাকা 17 আসনে। নির্দলীয় প্রার্থী রাখা হতে পারে ঢাকা 14 আসনে। আর বাকি আসনের সিদ্ধান্ত নির্ভর করছে মিত্রদের সাথে বোঝাপড়ার উপর। মৌখিক যে নির্দেশনা পেয়েছি সেই নির্দেশনা মোতাবেক আমি আমার সাধারণ মানুষের কাছে যাচ্ছি। পাশাপাশি ইতিমধ্যে আমাদের জোটের ঢাকা 13 থেকে ববি হাজ্জাজ এবং ঢাকা 17 থেকে আন্দালিব রহমান পার্থকে ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে। ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানিয়েছে সিএসি। তবুও এত আগে কেন বিএনপির প্রার্থী চূড়ান্ত করার তোড়জোড়? ভুল বুঝাবুঝি পরিষ্কার করার জন্য এবং এই মাফিয়া আওয়ামী লীগ সরকারের যত অপকর্ম এগুলো জনগণকে জানান দেওয়ার জন্য সময় প্রয়োজন। নির্বাচনী তফসিলে যে অল্প সময় পাওয়া যায় সেই সময় এই দলটির প্রকৃত চরিত্র উদ্ঘাটন করা সম্ভব হয় না। সেই জন্যই আমরা একটু আগে থেকেই নামতে চাই। একটি চেয়ারম্যান অল্প কয়েকজনকে বলেছেন যাদের ওখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রাথমিকভাবে চূড়ান্ত হবে বিএনপির 300 আসনের একক প্রার্থী। তবে জোটবদ্ধ রাজনৈতিক কৌশলের কারণে মনোনয়ন প্রত্যাহারের আগে পরিবর্তন আসবে অন্তত 50টি আসনে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদার।
এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জাতীয় নির্বাচনের দিনই গণভোট হলে বাড়তি খরচ ও সময় সাশ্রয় হবে। দুপুরে রাজধানী নয়াপল্টনে সাংবাদিকদের সাথে তিনি আলাপকালে এসব কথা বলেন। জানান, আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে সেটির সিদ্ধান্ত নেবে সরকার। তবে অপরাধীদের বিচার হতে হবে। যে কোনো উস্কানিতে উত্তেজিত না হতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান। সব পেয়ে গেছি এমন কিছু ভাবলে জামায়াতের আত্মঘাতী সিদ্ধান্ত হবে। ছাত্র সংসদ নির্বাচনগুলো জিতলেই জাতীয় নির্বাচনে জয়ী হবে, সেটি ভাবা ভুল বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আমরা আমাদের দলের যারা নেতাকর্মীদেরকে আমরা যে কোনো উস্কানির মুখে শান্ত থাকতে বলেছি, তারা কোনো ধরনের ইতে যাবেন না। এবং অন্য যে রাজনৈতিক দল আপনি যাদের নাম বললেন তাদেরকেও সেই দায়িত্বটি পালন করতে হবে। তারা যদি মনে করেন যে আমরা একেবারে সব পেয়ে গেছি এবং সব পেয়ে যাব, তো এই জিনিসটি করলে তাদের শুধু ভুলই হবে না, এটা আত্মঘাতী হবে। বিএনপি কেন্দ্রীয় ব্যাংকে কখনো কোনো রাজনৈতিক নিয়োগ দেয়নি, বরং অর্থনীতিতে বড় ধরনের সংস্কার করেছে দলটি। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর একটি হোটেলে পিআরআই আয়োজিত কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। জানান, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না। তাই কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিতে আইনি কাঠামো ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে জোর দেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স ইন আইসোলেশন দেখার আসলে সুযোগ নাই। আমরা যদি বাংলাদেশের ইকোনমি যদি হোলিস্টিক্যালি সলভ করতে চাই, the current economic যে সমস্যায় আমরা ফেস করতেছি, Bangladesh Bank is one component and very important component. We have planned to invest up to 5% of GDP. আমরা বলছি আমরা 1 কোটি জব ক্রিয়েট করব 18 মাসে। We have worked it out. যেসব প্রশ্নে সব দলের ঐকমত্য আছে, কেবল সেসব বিষয়ে গণভোট করার প্রস্তাব দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, নোট অফ ডিসেন্ট থাকা সুপারিশ গণভোটে দেওয়ার কোনো সুযোগ নেই। সকালে সেগুনবাগিচায় দলের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা না নিলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঝুঁকিতে পড়বে। সরকার এখনো নিরপেক্ষতার পরীক্ষায় পাশ করতে পারেনি। বিচার ও সংস্কার দৃশ্যমান করে সরকারকে দ্রুত নির্বাচনের দিকে মনোযোগ বাড়ানোর পরামর্শ দেন গণতন্ত্র মঞ্চের এই নেতা। গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের দাবিতে 24 অক্টোবর শহীদ মিনারে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। রাজনৈতিক দলগুলোর একটা দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত যে সমস্ত ব্যাপারের দলগুলোর সবার ঐক্যমত রয়েছে, এই সনদটা বাস্তবায়নের ঐক্যমতের প্রশ্নগুলো ইস্যুগুলো বাস্তবায়নের ব্যাপারে আপনারা একমত আছেন কিনা, আপনাদের মতামত আছে কিনা, হ্যাঁ বা না বলুন। এই প্রশ্নে এভাবে জিনিসটা উত্থাপন করা যেতে পারে। আর আমি মনে করি যেসব প্রশ্নে ভিন্নমত আছে সেগুলো গণভোটে দেবার কোনো সুযোগ কার্যত নাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার রোধে পলিসি গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ, এমনই মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ইটিআইতে আয়োজিত এআই নিয়ে কর্মশালায় কথা বলেন তিনি। সিসি বলেন, নির্বাচনে এআইয়ের অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন। এআই এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা, এটা রোধে সেল গঠন করা হবে বলেও জানান সিসি। নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে। কর্মশালায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। You will all put your brains together to come up with concrete suggestions. I don't want just policy guidelines. You have to set up a misinformation, disinformation cell, and it should be round the clock. Not that. How many people we have to engage? What kind of people we have to engage? And how to contact with the misinformation that is coming out from the far-flung areas. তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে পুনরায় আপিল শুনানি আজকের মতো শেষ হয়েছে।
পরবর্তী শুনানি আগামীকাল বুধবার। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চে শুনানি হয় আজ। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। পুনরায় এ বিষয়ে আপিল শুনবেন বলে জানান আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। তখন শুনানিকালে প্রধান বিচারপতি বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চান আপিল বিভাগ, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। বাতিল করার ফলাফল কি দাঁড়াবে কোনো কিছুই ওনারা বিবেচনা না করে ওনারা শুধুমাত্র ওনাদের একটা খুবই বায়বীয় একটা সাংবিধানিক ধারণা ভিত্তিতে ওনারা এটাকে বাতিল করে দিয়েছেন, এবং এটা বাতিল করার জন্য ওনারা অনেক বিস্তর বিভিন্ন বই টই থেকে অনেক উদ্ধৃতি দিয়েছেন, যেগুলো সরাসরিভাবে আমার এই প্রশ্নের উত্তর কিন্তু দেয় না। আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের প্রাক নির্বাচনী মিশনের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে গণ অধিকার পরিষদ। সকালে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। গণ অধিকার পরিষদ 300 আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারও নির্বাচন কমিশনের ওপর আস্থা আছে দলটির। সংস্কার নিয়ে বলেন, এতে শতভাগ ঐকমত্যে আসা সম্ভব নয়, কিন্তু ঐকমত্যে পৌঁছানো 80% যদি বাস্তবায়ন হয়, দেশ ও জনগণ উপকৃত হবে। এই গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেই নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে প্রত্যেকটা দলের মতামত নেওয়া হয়েছে। যদিও আসলে 2-1টি দল নির্বাচন কমিশনকে নিয়ে নানান ধরনের মন্তব্য করছে, তবে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদেরকে স্পষ্ট করে জানিয়েছি যে এই কমিশনের উপর আমাদের আস্থা রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপরেও আমাদের আস্থা রয়েছে। আগুনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বিমানের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে না, তবে বিমানবন্দরের নিজস্ব ফায়ার স্টেশনের সক্ষমতা বাড়াতে হবে, এমনটা জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তাফা মাহমুদ সিদ্দিক। কার্গো কমপ্লেক্সে আগুন লাগার পর অগ্নি নির্বাপন সক্ষমতা বাড়াতে ভুল ব্যাখ্যা থেকে বেবিচককে 19টি চিঠি পাঠিয়েছে স্টোর ইউনিট, জানান বেবিচক চেয়ারম্যান। কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এছাড়া 21 তারিখ রাত 12টা পর্যন্ত 3 দিনে অতিরিক্ত ফ্লাইটগুলোতে ট্যাক্স মওকুফ করা হয়েছে। নতুন কার্গো টার্মিনাল নিয়েও কথা বলেন বেবিচক চেয়ারম্যান, জানিয়েছেন হাজার কোটি টাকার ব্যবধান রয়েছে। সক্ষমতা বাড়াতে হবে ডেফিনেটলি, বাট সক্ষমতা ছিল না সেটা বলবো না। অনেকগুলো তদন্ত কমিটি গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের এবং আমাদের ইন্টারনালও, ইনশাল্লাহ সেই তদন্ত কমিটির মাধ্যমে যত দ্রুত সম্ভব এই সমস্ত ঘটনাটা কেন ঘটলো এবং পরবর্তী করণীয় কি এবং সমস্ত ব্যাপারগুলো আমরা জানতে পারবো। ওষুধের কাঁচামাল পুড়ে গেছে, এতে 4000 কোটির ওষুধ উৎপাদন ব্যাহত হবে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। পড়ে যাওয়া কাঁচামালের মধ্যে আছে ডায়াবেটিস, হরমোন, ক্যান্সার সহ নানা জরুরি ওষুধের উপকরণ। এগুলো আবার আমদানি করা সময় সাপেক্ষ। এতে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা আছে, তাতে প্রভাব পড়বে ওষুধের বাজারে। পড়ে যাওয়া পণ্যের পরিশোধ করা শুল্ক, ডিউটি ট্যাক্স ও ভ্যাট ফেরত চায় ওষুধ শিল্প সমিতি। এছাড়া এলসি সংক্রান্ত ব্যাংক চার্জ ও সুদ মওকুফ সহ নানা দাবি করেছে ওষুধ শিল্প সমিতি। গত 18ই অক্টোবর কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পর আমরা সমিতির সদস্যদের কাছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেয়েছিলাম। অনেকেই আমাদেরকে জানিয়েছেন, এখনও জানাচ্ছেন, আজকে সকালেও আপডেট দিয়েছেন। 45টি কোম্পানির আমরা পূর্ণাঙ্গ আপডেট আমাদের কাছে আজকে সকাল পর্যন্ত পেয়েছি, যেখানে শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে 200 কোটি টাকার উপরে। এরপর আবার এটার কিন্তু আমরা এআইটি, ভ্যাট এগুলো অলরেডি পে করেছি, যেটা হিসাব করলে এটা 250 থেকে 300 কোটি টাকার পর্যায়ে চলে যাবে। সম্প্রতি সারা দেশে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সব স্কুলে সতর্কতা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাঠ পর্যায়ে শিক্ষা অফিসগুলোয় অগ্নি দুর্ঘটনা এড়াতে এই নির্দেশনা পাঠিয়েছে অধিদপ্তর। এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব অধিদপ্তর, দপ্তর, অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার আগে নিজ নিজ রুমের সব বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ করতে হবে। এসির প্লাগ খুলে রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। নোটিশে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ত্যাগের আগে এসব বিষয় যাচাই করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
জুবায়েদ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন জুবায়েদের ছাত্রী বর্ষা। ঘটনায় সরাসরি অংশ নেয় বর্ষার প্রেমিক মাহির ও তার বন্ধু ফারদিন আহমেদ আইলান। এই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তথ্য জানান ডিএমপি অতিরিক্ত কমিশনার এম.এন. নজরুল ইসলাম। এই ঘটনায় কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই জানিয়ে ডিএমপির কর্মকর্তা জানান, বর্ষার বাসার নিচে গলায় ছুরিকাঘাত করলে দ্রুত বাসায় উঠে বাঁচার চেষ্টা করেন মাহিদ। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জানান, জুবায়েদ 1 বছর ধরে বর্ষার গৃহশিক্ষক ছিলেন। এরপর প্রেমের সম্পর্ক হলে দোটানায় পড়ে হত্যার জন্য বারবার চাপ দেয় বর্ষা। মাহির কোনো এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো, তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের, কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান 1.5 বছর ধরে। জুবায়েদ 1 বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায়। যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের। ঠিক আছে, তো মাহিরকে সে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জুবায়েদকে সরায় দেওয়ার পরিকল্পনা করে। 2 জুলাই সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহে ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় চালক ও হেলপারের প্রাণ গেছে। সকাল 6টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বৈলোর বড়পুকুর পার্ক জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ময়মনসিংহগামী পণ্যবাহী একটি ট্রাকের টায়ার ব্লাস্ট হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলে পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। এদিকে ঝিনাইদহের 4 মাইল এলাকায় বাসের ধাক্কায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। কেনাকাটায় রীতিমতো হরিণ লুট চলছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। এসি, কম্পিউটার সহ সব সরঞ্জাম কেনা হয়েছে বাজার দরের তুলনায় প্রায় দ্বিগুণ দামে। সরবরাহকারী ঠিকাদার প্রতিষ্ঠানের নাম, ঠিকানাও ভুয়া। শিক্ষা বোর্ডে এ নিয়ে তোলপাড় চললেও দায় নিচ্ছে না কেউ। সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে মামুনুর রশিদ অবির রিপোর্ট। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের কক্ষে এবং ইবাদতখানায় 2 টনের এই 2টি এসি লাগানো হয় চলতি বছরের মে মাসে। কেনা দাম 2.5 লাখ টাকা। 3টি টেন্ডারের মাধ্যমে একই ব্র্যান্ডের 10টি এসি কেনা হয়। এর মধ্যে 1.5 টনের 6টি সরবরাহের আদেশ পায় ঢাকার ব্লুপিক ইনোভেশন, আর 2 টনের 4টি পায় চট্টগ্রামের বহদ্দারহাটের চৌধুরী এন্টারপ্রাইজ। তবে সরজমিনে গিয়ে দেখা যায় নাম ঠিকানা ভুয়া। এরকম কোনো কিছু নেই। চৌধুরী এন্টারপ্রাইজ নামে এরকমও নেই। এখানের মধ্যে এই মার্কেট, হক মার্কেট ইউনিটের মধ্যে কোনো এসির দোকান নেই। ভ্যাট ট্যাক্স সহ এসি কেনায় খরচ হয়েছে 12,26,000 টাকা। প্রতিটি 2 টনের এসি 1,25,000 ও 1.5 টনের এসি 1,19,000 টাকা দেখানো হয়েছে। চট্টগ্রামে একাধিক বিক্রয় কেন্দ্রে যাচাই করে দেখা যায় একই এসির দাম 58 থেকে 70,000 টাকা। অর্থাৎ শিক্ষা বোর্ড 10টি এসি কিনেছে বাজার দরের চেয়ে 5,78,000 টাকা বেশি দামে। একটা ওনাদের মতো করে প্রাইস বানাইছে, এটা ওনাদের মতো করে দেওয়া প্রাইস। বাড়তি প্রাইস এটা যদি কেউ করে তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ওনারা এটা একটা দুর্নীতি করছে। অদ্ভুত একটা প্রাইস, দাম, যেটা কম বাংলাদেশের মার্কেটে নেই। এছাড়া গেল মে মাসে পটিয়ার ইসলাম ট্রেডিং থেকে 3য় জেনারেশনের ইন্টেল কোরাই 5-এর 5টি কম্পিউটার ও 40টি টোনার কেনে চট্টগ্রাম বোর্ড। কিন্তু সরজমিনে পটিয়া গিয়ে দেখা যায় এ নামে কোনো প্রতিষ্ঠান নেই। এখন আমার শহরে ঠিকানায় অফিস আছে, বুঝছেন, ওইটা পটিয়া ঠিকানার ছিল। আমার একটা বাইয়ে দিছে আমার আছে। তবে এমন কিছু হয় নাই এখানে যে একেবারে বালুস কেলেঙ্কারি বাংলাদেশ হয়েছে, এরকম কিছু হয় নাই। প্রতিটি কম্পিউটার 70,000 ও প্রতিটি টোনার 3,500 টাকা দরে কিনেছে শিক্ষা বোর্ড। অথচ চট্টগ্রামে একাধিক বিক্রয় কেন্দ্রে যাচাই করে দেখা যায় একই কনফিগারেশনের কম্পিউটারের দাম 25,000 এবং টোনারের দাম 2 থেকে 2,500 টাকা। অর্থাৎ শিক্ষা বোর্ড কিনেছে বাজার দরের চেয়ে 4,90,000 টাকা বেশি দামে। এত টাকা দিয়ে কোনো সময় আমরা পিসি বিক্রি করি না। এটা হচ্ছে এক ধরনের দুর্নীতি হয়ে যাচ্ছে। এটা টোটালি পিসি বিলগুলো হচ্ছে কাস্টমার আপনার 22 থেকে 25,000 টাকার ভিতর অ্যাভেলেবেল পিসি পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, জুলাইয়ে 5,000 টাকার স্ক্রু 8,300 টাকায় কিনেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। 14 ধরনের ছোটখাটো যন্ত্রপাতি কিনতে খরচ করেছে প্রায় 5 লাখ টাকা।
খাদ্যাদেশ, এইটাতে যে দ্রব্যটা আসার আছে এটা ঠিক মতো আসছে কিনা, এটাই দাম দেখার জন্য ওখানে একটা আছে। বাড়তি দামে সরঞ্জাম কেনার দায় নিতে নারাজ বোর্ড চেয়ারম্যান। এইগুলো যাচাই বাছাই করার কাজ তো আমার না, এটার একটা কমিটি আছে, কমিটি দেখবেন। আমার কাজ হচ্ছে শুধুমাত্র পরীক্ষা শাখা থেকে স্যার আমাদের এই জিনিসটা লাগবে, ওকে, এটা ছাড়া আর কোনো প্রক্রিয়ার সাথে আমার তো সংশ্লিষ্টতা নাই। ঠিকাদারের যোগ সাজশে দুর্নীতির এসব অভিযোগ তদন্তের আহ্বান এই আইনজীবীর। দুর্নীতির একটা চূড়ান্ত ওরা উদাহরণ হচ্ছে এই বোর্ডের কর্মকর্তারা, এবং সেক্ষেত্রে চট্টগ্রাম শিক্ষা বোর্ড হয়তো শীর্ষস্থানে অবস্থান করবে, জ্ঞান অর্জনের পাশাপাশি তার চরিত্র গঠন করবে, সেই জায়গাটাই সবচেয়ে পৌঁছে দুর্গন্ধ দুর্গন্ধময় হয়েছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। 43তম বিসিএস এর পূর্ণাঙ্গ নন ক্যাডার তালিকা প্রকাশ এবং শূন্য পদে দ্রুত সুপারিশের দাবিতে পিএসসি কার্যালয়ের সামনে অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চাকরি প্রার্থীরা। দীর্ঘদিন সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে যোগাযোগ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি সহ বিভিন্নভাবে দাবি জানালেও তা বাস্তবায়িত হয়নি অভিযোগ করেন তারা। বারবার আশ্বাসের পরও দীর্ঘসূত্রতা অবহেলায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। বলেন, নন ক্যাডার পদে নিয়োগ বিধিমালা 2025 প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠানোর 3 মাস হয়ে গেলেও এখনও তা গেজেট আকারে প্রকাশিত হয়নি। তারা দাবি জানান 43তম বিসিএস এর পূর্ণাঙ্গ নন ক্যাডার তালিকা অবিলম্বে প্রকাশের। আমাদের লিস্ট প্রকাশ করতে হবে, প্রথম দাবি। দ্বিতীয় দাবি, আমাদের নামে যে পদগুলো আসছে এই পদের সার্কুলার আমাদের দিতে হবে, তাহলে আমরা এখান থেকে ছাড়বো, না হলে আমরা ছাড়বো না। 43-এর নামে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে 8501টি পদ এসেছে, সম্পূর্ণ পদ নিয়ে দ্রুত সময়ের ভিতরে সার্কুলার প্রকাশ করতে হবে। 43-এর জন্য যে অধিচর্চিত পদগুলো রয়েছে সেগুলো যেন দ্রুত আমাদের নামে, মানে 43 নন ক্যাডারের নামে সার্কুলার প্রকাশ করা হয় এবং অতি দ্রুত সার্কুলার দিয়ে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করেন, না হলে আমরা কিন্তু হাসিনারে হটাইছি, আপনাদেরকে হটাইতে আমাদের 20 দিন লাগবে না। ভুল তথ্যের প্রচার রোধ ও সঠিক তথ্য যাচাইয়ে যমুনা টেলিভিশনের সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে যমুনা টেলিভিশনের কনফারেন্স রুমে প্রশিক্ষণ দেয়া রিউমার স্ক্যানার বাংলাদেশ, কমব্যাটিং ডিসইনফরমেশন, ফ্যাক্ট চেকিং ফর নিউ মিডিয়া জার্নালিস্ট শীর্ষক কর্মশালায় অংশ নেন যমুনা টেলিভিশনের বিভিন্ন বিভাগের সংবাদকর্মীরা। প্রশিক্ষক রিউমার স্ক্যানারের কো-ফাউন্ডার সাকিউজ্জামান বলেন, তথ্য আসলেই প্রচারের সুযোগ নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রভাবে ভুল বা ফেক নিউজ বেড়েছে। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষিতে এটি প্রকট আকার ধারণ করেছে। ফলে কিছু টুলসের সঠিক ব্যবহার ও সন্দেহবাতিক হলেই ভুল নিউজ প্রচার রোধ করা সম্ভব। কর্মশালায় যমুনা টেলিভিশনের চিফ নিউজ এডিটর মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, দর্শকের কাছে গণমাধ্যমের দায়বদ্ধতা রয়েছে। তথ্য প্রচারের আগে সঠিক প্রক্রিয়ায় যাচাই করে দর্শকের সামনে উপস্থাপন করা জরুরি, না হলে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে। আমরা বিশ্বাস করি ঘটনারও পেছনের ঘটনা আছে। তা আপনার সামনে যখন এটা আসবে আপনার তখন সন্দেহ করতে হবে। আমরা যেটা করি, আমরা সন্দেহ করি যে কোনো বিষয়কে। ইভেন মিডিয়াতে যদি কোনো অতিরঞ্জিত কোনো বিষয় যেটাতে খুব বেশি রিচ আসছে, আমরা এই ধরনের ঘটনাকে সন্দেহের চোখে দেখি। ইমেজের কারণে ইমেজ নষ্ট হচ্ছে। আমরা এমনভাবেই কাজগুলো করতে চাই যেন এই কাজগুলো করার পরে আমাদের যারা দর্শক আছেন, পাঠক আছেন, দেখে আমাদের প্রতি যে বিশ্বাস, যে আস্থা রেখেছেন, সেইটার প্রতি উনি বিশ্বাসটা আরও বাড়ায়, মানে অটুট থাকে আর কি। সংবাদ যেরকম নিত্য প্র্যাকটিসের ইস্যু, এখন ফ্যাক্ট চেকিংটাও এটার একদম পার্ট হয়ে গেছে আর কি। যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তি ফেরেনি গাজায়। চুক্তির তোয়াক্কা না করে নানা অজুহাতে নিয়মিত বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। কথিত ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগ তুলে হত্যা করছে নিরীহ ফিলিস্তিনিদের। অদৃশ্য লাইন দিয়ে ব্যাপক সমালোচনার মুখে এখন বাক্স ফেলে সীমানা চিহ্নিত করছে ইসরায়েল। দুঃখ, দুর্দশা আর অনিশ্চয়তা পিছু ছাড়ছে না গাজার মানুষের। যুদ্ধবিরতির পরও চুক্তি লঙ্ঘন করে বারবার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সরাসরি গুলি, কামান ও ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ, আকাশপথে হামলার পাশাপাশি চলছে ধরপাকড়ও। খাবার আর পানির অভাব, সবকিছুর মধ্যেও যুদ্ধবিরতিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল গাজার মানুষ। তবে রোববার ভয়াবহ হামলার পর আর নিশ্চিত হতে পারছেন না উপত্যকার বাসিন্দারা।
আমরা 2 বছর ধরে কষ্ট সহ্য করছি, এবার বিশ্রাম চাই, আমরা মানসিক শান্তি চাই। কিন্তু তারা যুদ্ধবিরতি এবং চুক্তির কথা বলেও আমাদের উপর বোমা হামলা চালাচ্ছে। এখনো আমরা মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছি। ইসরায়েলের আগ্রাসী আচরণ দেখে প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতি কি আদৌ টিকে আছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আশ্বস্ত করলেন এখনও তা কার্যকর আছে। হামাসকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে এগুবে পরবর্তী ধাপের দিকে। ট্রাম্পের আশ্বাসে অবশ্য শঙ্কামুক্ত হতে পারছে না ফিলিস্তিনিরা। যুদ্ধ থামায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছিলাম, কিন্তু এখনো আমাদের উপর চলছে হামলা। আমাদের শিশুদের স্বাভাবিক জীবন চাই, ওরাও আর 5টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে হেসে খেলে বড় হোক। যুদ্ধবিরতি শুরুর পর গাজার যে সীমা বরাবর ইসরায়েলি বাহিনী সরে গেছে তাকে বলা হচ্ছে ইয়েলো লাইন। এই সীমানা পার হওয়ার নিষেধাজ্ঞা রয়েছে ফিলিস্তিনিদের ওপর। ইসরায়েলি বাহিনীর দাবি, হলুদ সীমা অতিক্রম করাই নিরাপত্তা ঝুঁকির কারণেই গুলি ছুটছে তারা। এখানে যে জায়গায় আছি তা খুবই বিপজ্জনক, যে কোনো মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হতে পারি। আমি বা আমার বাচ্চারা যখনই বাইরে বের হই তখনই গুলি ছোড়া হয় আমাদের দিকে। গাজার বাসিন্দারা বলছেন, মানচিত্রে এই ইয়েলো লাইন থাকলেও বাস্তবে তা বোঝার উপায় নেই। সোমবার তীব্র সমালোচনার মুখে হলুদ বাক্স দিয়ে সীমানা নির্ধারণে কাজ করতে দেখা গেছে ইসরায়েলি বাহিনীকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। সোমবার রাতে স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় মরদেহটি। পরে সেটি ফরেনসিক পরীক্ষার জন্য নেওয়া হয় ইসরায়েলের হাসপাতালে। তেল আবিব জানিয়েছে মরদেহটি তাল হাইমির, যাকে 2023 সালের 7 অক্টোবর হত্যা করে হামাস যোদ্ধারা। পরে মরদেহ নেওয়া হয় গাজায়। যুদ্ধবিরতি চুক্তির আওতায় এখন পর্যন্ত 14 জনের মরদেহ ফেরত দিয়েছে হামাস। এর মধ্যে একটি মরদেহ ইসরায়েলি জিম্মির নয় বলেও দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। মোট 28টি মরদেহ ফেরত দেওয়ার কথা হামাসের। দর্শক, এই ছিল আজকের দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।